আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক বিজনেস টাইমে। সাথে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে বাংলাদেশকে পড়তে হবে কঠিন চ্যালেঞ্জের মুখে, যা মোকাবেলার প্রস্তুতি নেই বাংলাদেশের। এমন মত অর্থনীতি বিশ্লেষকদের। বিষয়টি নিয়ে দোলাচলে আছে সরকারও। অর্থ উপদেষ্টা বলছেন সময়মতো উত্তরণে প্রস্তুতি নিচ্ছে সরকার, তবে পরিস্থিতি বিবেচনায় পরিবর্তন হতে পারে সিদ্ধান্তের। বিস্তারিত মরিয়ম আজিজ মরিনের রিপোর্টে। দীর্ঘ 50 বছর ধরে স্বল্পোন্নত দেশের তকমা গায়ে বাংলাদেশ। এই সময়ে দেশ এগিয়েছে অনেক, বেড়েছে মাথাপিছু আয়, মানুষের কর্মক্ষমতা কমেছে, অর্থনৈতিক ভঙ্গুরতার ঝুঁকি। এসব সূচকের ভিত্তিতেই 2026-এ উন্নয়নশীল দেশে চূড়ান্ত পদার্পণের অপেক্ষায় দেশ। তবে অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে তা কতটা টেকসই হবে তা নিয়ে রয়েছে সংশয়। অর্থনীতিবিদরা বলছেন 2026 সালে এলডিসি থেকে বেরিয়ে গেলে যেসব সুবিধা হারাবে বাংলাদেশ, তা দেশের অর্থনীতিকে নতুন ঝুঁকিতে ফেলে দিতে পারে। রপ্তানি আয় এবং আমদানি ব্যয় মিলিয়ে আমরা ঠিকঠাক থাকতে পারবো কিনা, নাকি আমাদের বিরাট গ্যাপ হবে, আমাদের বিরাট ধার নিতে হবে, তার ফলে মুদ্রাস্ফীতি বিরাট বেড়ে যাবে। অর্থাৎ অর্থনীতি অস্থিতিশীল হবে এবং অন্যান্য যে ম্যাক্রো ভ্যারিয়েবলগুলো আছে অর্থনীতির, যেগুলো দিয়ে উন্নতি মাপা হয়, জিডিপি, গ্রোথ রেট, ইনফ্লেশন রেট, এক্সপোর্ট, এগুলোর মধ্যে কোনো ভয়ঙ্কর ইনস্টেবিলিটি বা আনসাস্টেনেবিলিটির উপাদান আছে কিনা। তাই উত্তরণ প্রক্রিয়া কিছুটা পিছিয়ে দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের, কিন্তু তা সহজ হবে না খুব একটা। এর জন্য জাতিসংঘের সেন্টার ফর ডেভেলপমেন্ট পলিসি সিপিডিতে আবেদন করতে হবে বাংলাদেশকে। আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই বলে দিয়েছে যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নত হওয়ার জন্য যে তারিখটা রয়েছে সেই তারিখটার অনুযায়ী হবে। তারা আর জাতিসংঘে এই অনুরোধটা উপস্থাপন করবে না যে তারা পিছাতে চায়। সুতরাং আমরা নির্ধারিত সময়ে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটব। সময় মতো গ্র্যাজুয়েশনের বিষয়ে দোলাচলে সরকার। অর্থ উপদেষ্টা বলছেন বিষয়টি মর্যাদা, তাই প্রস্তুতি নিচ্ছে সরকার, তবে পরিস্থিতি বিবেচনায় পরিবর্তন হতে পারে সিদ্ধান্ত। এলডিসি যা 2026 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি আমরা প্রিপারেশন হিসেবে করবো, তো দেখা যায়, কিন্তু না যে করবো না সেটা বলি না, কারণ আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্যান্য দেশ তাকিয়ে আছে, অনুন্নত দেশগুলো। কারণ আমরা যাই বলি বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। উপদেষ্টা বলেন বাংলাদেশ খাদের কিনারায় ছিল, এখন সেখান থেকে উত্তরণ হয়েছে। দেশের অর্থনীতি নিয়ে হতাশার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। নির্বাচনী ইশতেহারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়ে যুক্ত করার তাগিদ দিয়েছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। জাতীয় এসডিজি রিপোর্ট VNR 2025-এ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রত্যাশার অন্তর্ভুক্তির অধিবেশনে এসব কথা বলেন তিনি। এছাড়া এসডিজি বাস্তবায়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় আনতে বাড়তি সুবিধা দিতে হবে বলেও মনে করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। দেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনেক মানুষ রয়েছেন, বিশেষ করে সমতলের ক্ষুদ্র জাতিসত্তা ও দলিতরা শিক্ষাক্ষেত্রে কিংবা সামাজিকভাবে অনেক কম সুযোগ সুবিধা পান। এমন বাস্তবতায় নাগরিক প্ল্যাটফর্ম বৃহস্পতিবার সকালে জাতীয় এসডিজি রিপোর্ট 2025-এর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি শীর্ষক অধিবেশনের আয়োজন করে। এতে বক্তারা বলেন দেশের প্রান্তিক মানুষগুলোকে কাঙ্ক্ষিত সহযোগিতা দেয়া হয়নি। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর উচিত এসডিজির বিষয়গুলোকে প্রাধান্য দেয়া। এসডিজির এই যে গোলগুলো আমরা বাস্তবায়ন করব, সে বাস্তবায়নের প্রক্রিয়ায় কেবলমাত্র গড়ে কি উন্নতি হলো সেটা দেখলে হবে না, সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ আছেন তাদের জন্য কি অগ্রগতি হলো সেটা দেখতে হবে। যে চ্যালেঞ্জ আজকে এই আলোচনার এতগুলো কনসালটেশন যে আজ পর্যন্ত হয়েছে, এই ভয়েসেস আর এই তথ্য আর এই অ্যাসপিরেশন গুলো যাতে আমাদের রিপোর্টে আসে। অনেক ক্ষেত্রে এই পলিসিগুলো কিন্তু বাস্তবায়ন হচ্ছে না, অথবা অনেক ক্ষেত্রে পলিসি নাই। এদিকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন যে সংস্কারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নতি হবে না, সেই সংস্কারের দরকার নেই। অনেকেই এখন নির্বাচনী ইশতেহার প্রস্তুত করেছেন,
প্রস্তুত করতে যাচ্ছেন, সেই নির্বাচনী প্রতিশ্রুতির ভিতরে যদি প্রতিটি ক্ষেত্রে যে কথাটা আপনারা আজকে বলেছেন, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, জনসেবা হোক, পরিবহন হোক, সেখানে প্রতিটি ক্ষেত্রে আমার পিছিয়ে পড়া মানুষগুলোর কথাগুলো যদি আলগাভাবে না থাকে, তাহলে ওই নির্বাচনী ইস্তেহার সম্পূর্ণ হবে আমরা গ্রহণ করব না। এবং ওই নির্বাচনী ইস্তেহারের ভিতরে এই প্রতিটি মানুষের কথা পরিষ্কারভাবে থাকতে হবে। নির্বাচনী ইশতেহারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয় যুক্ত না করলে কোনো সংস্কার গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি। যে মানুষগুলোকে আমরা লক্ষ্য করি। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। পোশাক খাতের জন্য বিশেষ কর হার থাকা উচিত নয়, এ খাতের ব্যবসায়ীদের বিষয়টিতে ঐক্যমত হওয়া দরকার। আইনি জটিলতায় যেসব ক্ষেত্রে অতিরিক্ত কর নেওয়া হচ্ছে তার সমন্বয়ে আগামী বাজেটে দিক নির্দেশনা থাকবে। সকালে জাতীয় রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বাজেট প্রস্তাবনায় কর্পোরেট কর হার 2.5% কমানোর দাবি করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই। এক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য 25% এবং পাবলিক ট্রেডেড কোম্পানির জন্য 20% কর নির্ধারণের প্রস্তাব দেয় সংগঠনটি। একই সঙ্গে শ্রমিক কল্যাণ সহ বিভিন্ন ফান্ডের উপর কর আরোপ না করার দাবি তাদের। এদিকে করমুক্ত আয়সীমা 5 লাখে উন্নীত করার প্রস্তাবও এসেছে সংগঠনটির পক্ষ থেকে। অনেক হার্শ মেজার হয়ে গেছে, এখান থেকে হুট করে উঠে আসতে পারবো না, কিন্তু আমরা এবারে বাজেটে আপনারা টের পাবেন যে এই জায়গাটাতে আমরা কিছু মৌলিক কাজ করব, যাতে আপনারা অ্যাটলিস্ট আপনাদের যে অতিরিক্ত ট্যাক্সটা এইভাবে দিচ্ছেন, এটা যাতে আপনারা ফিউচারের জন্য টেনে নিতে পারেন, অ্যাটলিস্ট ওইটুকু ব্যবস্থা করতে কাজটা এবার শুরু করবেন। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বাড়ছে প্রবাসী আয়। চলতি মার্চ মাসের প্রথম 19 দিনে রেমিটেন্স এসেছে $225,20,00,000 বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 22,700 কোটি টাকা। বৃহস্পতিবার প্রবাসী আয়ের হালনাগাদ এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি বলছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর মার্চে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 78%। 2024 সালের একই সময়ে বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছিলেন $126 কোটি সমপরিমাণ রেমিটেন্স। ব্যাংকাররা মনে করছেন, চলমান ধারা অব্যাহত থাকলে চলতি মাসেও রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাবে বাংলাদেশ। ঈদকে সামনে রেখে ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মার্কেট, শপিং মলগুলো। সব শ্রেণী পেশার মানুষের আনাগোনায় জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। এবছর পণ্যের দাম নিয়ে ক্রেতাদের মাঝে কিছুটা হতাশা থাকলেও শেষ দিকে জমজমাট ব্যবসার প্রত্যাশা ব্যবসায়ীদের। ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। দুয়ারে নাড়ছে ঈদ উল ফিতর। ঈদকে কেন্দ্র করে ধনী গরিব সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত। সিলেটের অভিজাত শপিং মল কিংবা সাদামাটা দোকানপাট, সব জায়গায় ব্যস্ততা। শপিং মলগুলোতে দেখা যাচ্ছে বাহারি সাজসজ্জা। নারী পুরুষ কিংবা শিশু সকলের পোশাক প্রসাধনী বা ফুটওয়্যারের দোকানে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। তবে এবার দাম নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে ক্রেতাদের মধ্যে। বাচ্চাদের জন্য টি শার্ট, প্যান্ট এগুলোই কিনছি আর কি। বাজেটের মধ্যে তো কিনতে হবে, কারণ ঈদে তো শুধু নিজেরা কিনি না, সবাইকে গিফটও করতে হয়। ক্রেতাদের ঢল নামলেও বেশি দাম হওয়ায় ক্রেতারা পোশাক কিনতে হিমশিম খাচ্ছেন। তবে বাকি দিনগুলোতে বেচাকেনা আরও বাড়বে আশা করছেন বিক্রেতারা। যেই সময়গুলো আছে আমাদের আরো বেশি ফুটফল হবে, এমনকি বেচাকেনা অবস্থা খুব ভালো হবে। অনেকে বলে পাকিস্তানি, এরকম ভ্যারাইটি ওরা চাচ্ছে। তো মার্কেট বা শপিং মলগুলোতে ভোররাত অবধি ক্রেতার ভিড় থাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। প্রতিটা থানা এলাকাতে হুন্ডা মোবাইল আমরা বের করেছি। এই প্রতিটা হুন্ডাতে দুজন করে তারা থাকে। তারা প্রতিটা মার্কেটগুলো এবং ব্যবসায়িক কেন্দ্রগুলো, বিশেষ করে ব্যাংকগুলোতে, জানেন আপনারা যে তখন আর্থিক লেনদেনটা খুব বেশি হয়, তাই ব্যাংকগুলোতে আমাদের নজরদারি রেখেছি। দেশের সার্বিক পরিস্থিতির কারণে গত বছর ঈদ বাজার আশানুরূপ না হলেও এবার সেটি পুষিয়ে নেওয়ার আশা বিক্রেতাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 পূবালী ব্যাংক বিজনেস টাইমের এখনকার মতো আয়োজন। ধন্যবাদ সবাইকে।